গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগে। আজ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, সকাল সকাল ফ্রেশ হয়ে রুমের কাছে সোফার সামনে চলে এসেছিলাম একটু মুড়ি নিয়ে। আলুর তরকারি, মুড়ি, আর এদিকে শসা, পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা একটু মেখে নিচ্ছিলাম। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। মেখে নিচ্ছিলাম, দেখছি বরমাসে ভিডিও করছে। তারপরে বাটিটা ছোট হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছিল, তাই কোনো রকম মাখিয়ে কিছুটা ওর থালায় তুলে দিলাম যাতে অসুবিধে না হয়। তারপরে কিছুটা তুলে দেওয়ার পরে দেখলাম যে অনেকটা ফাঁকা হয়ে গেল। এবার ভালো করে মাখাতে সুবিধা হচ্ছে আর কি। দিয়ে আমার পোর্শনটা আমি ভালো করে বেশ চানাচুর দিয়ে মাখিয়ে নিলাম। একটু কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করার চেয়ে একটু মেখে নিলে বেশি স্বাদটা আমার মনে হয় ভালো হয়। দিয়ে খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে ওই কিছু সোফার কুশনগুলো বড্ড ময়লা হয়েছিল জানেন, ওগুলোকে একটু পরিষ্কার করে ছাদে গেছিলাম মিলতে। আগেই সকালে ফ্রেশ হয়ে কাচাকুচি করে এসে মিলে দিয়েছিলাম, কেননা বর্ষাকালে রোদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তারপরে এই কুশনগুলো মেলে দিচ্ছিলাম। আজ দেখুন খুব সুন্দর রোদ হয়েছে, সাথে হাওয়াটাও রয়েছে ভালোই। এই কুশনগুলোকে কোনো রকম জল ঝরাবো বলে বালতিতে রেখে দিয়েছিলাম। এই দেখুন, জল ঝরে লাস্টেরটাতেই সবচেয়ে বেশি জল রয়ে গেছিলো। এ দেখুন মেলা হয়ে গেছে। আর বর্মশাইয়ের অফিস বুটটা বড্ড ভিজে ভিজে ছিল, তাই রোদ হতে একেবারে আজ তো রোদে দিতেই হবে। দিয়ে রোদে দিয়ে চলে এসেছিলাম। আর এই আমার এক অভ্যাস, জামা কাপড় মেলা দেখতে আমার কেন জানি না খুব ভালো লাগে। আমি দেখছিলাম আর বর্মশাই ঠিক ভিডিও করে নিয়েছে। আমি বারবার বারণ করছিলাম, ভিডিওটা বন্ধ করো, আমার দেখতে ভালো লাগে এগুলো, তুমি কাউকে দেখাবে না, বাট ও করবেই। দিয়ে হয়ে গেছিলো মেলা, আর আমি নেমে চলে আসছিলাম নিচে। আমার অনেক কাজ ছিল, তাড়াহুড়ো করে নেমে চলে আসছিলাম। ওকে বাই বাই করছিলাম, কারণ ও পেছনে ভিডিও করছিল। আর এইদিকে ঠাকুরমশাই এসে গেছিলো। এদিন বাড়িতে একটু পুজো ছিল, তো বিশ্বকর্মা পুজো ছিল, যার কারণে ওকে ডাকছিল নিচে। আর গাড়িগুলো দেখুন, সবাই গাড়ি ধুইয়ে রেডি, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিল সবাই। তারপরে ঠাকুরমশাই এলেন, এসে আগে সিঁদুরগুলো দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছিলেন সব গাড়িতে। এই মেশিনে যেগুলো বিশ্বকর্মা পুজোর ঠাকুর হিসেবে গণ্য করা হয় সেগুলোতে সবেতে। তারপরে উনি সব কিছুতে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছিলেন। দেখো, এটা আমার বরমশাইয়ের গাড়ি, আর এতে ঠাকুরমশাই কীভাবে করছিলেন। এই দেখো, এটা হচ্ছে বাড়ির ধান কল, এখানেই ঘট স্থাপন করে পুজোটা হয় মেনলি। তারপরে গাড়িগুলোকে তো পুজো হয়ই। এই দেখো, ঠাকুরমশাই কি সুন্দর ঘট স্থাপন করে নিচ্ছিলেন। এখানটা হচ্ছে মিটার আছে আর কি ধান কলের। এখানে দেখো যেগুলো ছিল সেগুলোর ওপরেই উনি লাগিয়ে নিচ্ছিলেন, সেই দাগা বোলানোর মতো ব্যাপারটা খানিকটা, কেননা বারবার বিভিন্ন জায়গায় করলে জিনিসটা গোটা যে বোর্ডটাতেই সিঁদুর হয়ে যাবে। যাই হোক, তারপরে উনি ঘরটা এঁকে নিচ্ছিলেন। ঘটে ডাব দিয়ে উনি সাজিয়ে দিলেন সুন্দরভাবে ঘরটা। তারপরে উনি পুজো করে নিচ্ছিলেন। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছেন। তারপরে এখানে নৈবেদ্য সাজানো ছিল, আর উনি পুজোর জোগাড় করে পুজো শুরুও করে দিয়েছিলেন। সুন্দরভাবে পুজোটা শুরু হয়েছিল, আমরা সবাই দেখছিলাম, অনেকেই ছিলাম। আর এই দেখো, এখানে উনি পুজোটা করে নিচ্ছিলেন সুন্দরভাবে, পুজো করে নিচ্ছিলেন। আর দেখো কত সুন্দরভাবে এইভাবে এই পুজোগুলো হয়। আমি তো এত ভালো করে পুজো দেখার সময়ই পেতাম না আগে। যাই হোক, এখন তবু বাড়িতে হচ্ছে বলে দেখতে পাচ্ছি। তারপরে দেখো, যেসব নিয়ম থাকে উনি সেগুলো একটা একটা করে করছিলেন। আর এখানে জল ছিটিয়ে দিচ্ছিলেন সবার উদ্দেশ্যে, গঙ্গা জল দিয়ে উনি পুজো করছিলেন। উনি জোরে জোরে মন্ত্র পড়ছিলেন, বেশ ভালোই লাগছিল শুনতে। তারপরে ওনার যা নিয়ম থাকে উনি করছিলেন। তারপরে এসেছিলেন গাড়িগুলোতে ফুলমালা দিয়ে দেওয়ার জন্য। এই দেখুন, দুটো গাড়ির লুকিং গ্লাসেই ফুলমালা উনি লাগিয়ে দিয়েছিলেন। আবার এই ফুলমালাটা খাটা, সেটা জুড়ে কোনো রকম লাগিয়ে দিয়েছিল। এই দেখুন,
উনি সুন্দরভাবে করে দিয়েছিলেন। এবার তারপরে উনি বসে গেছিলেন পুজো। এবার এখানে পুজো চলছিল। সুন্দরভাবে পুজো চলছিল। তারপরে এখানে তিনি পুজো করে নিচ্ছিলেন, পুজো করে নিচ্ছিলেন। দেখে নাও সুন্দরভাবে উনি পুজোটা করে নিচ্ছিলেন। ওনাকে বলা হলো যে বাঁদিকে ল্যাপটপটা রাখা হয়েছে, ওদের তো আর সিঁদুর দেওয়া যাবে না, একটু পুজো করে দিন, কেননা এটাই আমার বর্মশাইয়ের বিশ্বকর্মা, মা লক্ষ্মী, মা সরস্বতী সব কিছুই। এই বোধহয় একটা জিনিস যেটাকে সরস্বতী পুজোতেও পুজো করানোর জন্য দিই, আবার বিশ্বকর্মা পুজোতেও দিয়ে থাকি। এই যে আমার পুচকে ননদ ঝাঁঝ বাজাচ্ছে। আর এইখানে যেহেতু হোম করার বড় জায়গা হবে না, তাই এইভাবেই জুন পুড়িয়ে নেওয়া হচ্ছিল। প্রপার হোম করা যাচ্ছে না, তাই এইরকমভাবেই জুন পুড়িয়ে হোমটা করা হয়েছিল। তারপরে উনি ওই পান পাতার ওপর কী সব জিনিস ঘিটি দিয়ে করে নিয়েছিলেন। এভাবে পুজোটা হয়ে গেল। তারপরে আমি চলে এসেছিলাম এইদিকে রান্না করতে। আর জানেন তো, এই দিন রান্না পুজো থাকে। মনটা সকাল থেকেই মন করছিল যে প্রসাদ কি আজ আমার খাওয়া হবে না। অন্য সববারের মতোই এবারেও আশা করেছিলাম। আর এদিকে রান্না তেমন কিছু করছিলাম না, যেহেতু ওদিকে অনেকটা সময় চলে গেছিলো। ইলিশ মাছের মাথা দিয়ে এখানে করছিলাম বাঁধাকপি, একটু ভালো করে করে নিচ্ছিলাম আর কি, নেড়ে নিচ্ছিলাম, কেন কি না হলে এগুলো গলে না, আবার ডাল কাটা দিয়ে করতে হবে। আর এইদিকে করে নিয়েছিলাম ইলিশের ঝোল আর কি, যেগুলো হয় যেমন টপগা ঝোল। জানেন তো, আমাদের এদিকে বেশি তেলে ভাজা ইলিশ খাওয়ার চেয়ে টপগা ঝোলটার প্রচলন বেশি আছে। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, বাপের বাড়িতে এতটাও ছিল না। তারপরে এইদিকে হবে আমড়ার চাটনি। দেখছিলাম বারবার যে জলটা মরে যাচ্ছে কিনা। আবার বর্মশাইয়ের এতে আবার একটু চিনি দিয়ে মিষ্টি করে বাঁধাকপি খাবেন। এদিকে আমি মাছের মাথাটা ভেঙে এতে দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি খেতে আমার বর্মশাই খুব ভালোবাসেন। এই দেখুন, এই জন্য মাথাগুলোকে ভেঙে দিয়েছি, তাও কিছুটা গোটা রয়ে গেছিলো, তাও কোনো রকম করে নিলাম। আর ডাল কাটা যেহেতু খুঁজে পাচ্ছিলাম না, তাই খুন্তি দিয়ে খোঁচাখুচি করে ওটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এই দেখুন, আমরা মাত্র দুজনের খাবার, আর কত বেশি করব। দেখুন এইদিকে বাঁধাকপিটা হচ্ছিল, আর আমি এদিকে আমড়ার চাটনিটা তুলে দিয়েছিলাম। আমার বরমশাইয়ের আবার শেষ পাতে একটু চাটনি না হলে হবে না। যাই হোক, ওর কথা ভেবেই একটু চাটনিটা তুলে দিয়েছিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই মোটামুটি এগুলো করতে বেশি সময় লাগবে না, কোনো রকম রান্নাটা তাড়াহুড়া করে নিচ্ছিলাম আর কি। এদিকে দেখুন, একটু চিনি দিয়ে নিলাম যাতে ওটা একটু মিষ্টি হয়। বরমশাই এটা খেতে খুব ভালোবাসেন, হালকা মিষ্টি হলে ওর ভালো হয়, তাই আমি শিখে গেছিলাম। আর এদিকে আমি রান্না করছিলাম, ও ভিডিও ক্লিপ নিচ্ছিল। এই দেখুন কি সুন্দর লাগছে না কালারটা। আসলে গন্ধটা তো বোঝানো যায় না, খুব সুন্দর গন্ধ উঠেছিল জানেন, ইলিশের মাথাটা দিয়েছিলাম বলে। যখনই ঢাকনাটা খুলছিলাম একটা সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম। যাই হোক, এইভাবে হচ্ছিল। আর এদিকে তো ইলিশ মাছ ঢাললাম, তখন দেখলেনি এই দুজনের খাবার। আর এইদিকে মোটামুটি ঢেলে নিয়েছিলাম, আর এদিকে একটু কুচিয়ে নিচ্ছিলাম স্যালাড না হলে ঠিক ভাত খেয়ে শান্তি হয় না। এখন এমনই অভ্যেস হয়ে গেছে, স্যালাড ছাড়া হয় না। স্যালাডের জন্য তেমন কিছু ছিল না, শসা, পেঁয়াজ আর টমেটো, ব্যাস এটুকু হলেও চলবে আমার, বাট স্যালাড তো লাগবেই। তাই এইদিকে বানিয়ে নিচ্ছিলাম স্যালাড। এখানে আমি শসাটা কুচিয়ে নিচ্ছিলাম, আর সামনে এত আনাজ খোলা পড়েছিল, ওকে বলছিলাম যে সামনেটা বেশি দেখিও না, প্রচুর আনাজ খোলা পড়ে আছে, আনাজ খোলাগুলো পরিষ্কার করা হয়নি। যাই হোক, তারপরে হঠাৎ করে শাশুড়ি মা এসে দেখছি এই রান্না পুজোর প্রসাদ পাঠিয়েছে ননদের শ্বশুরবাড়ি থেকে। তো উনি সেটা আমাকে দিয়েছিলেন, কারণ উনি জানতেন আমি খেতে খুব ভালোবাসি। তাই এটা হলো আমার থালা, সবার উনি ভাগ করে নিয়েছিলেন, এটা আমার থালা। আমি বলছি তুমি দাঁড়াও, পরে ভিডিও করবে, আগে আমি একটু টেস্ট করে দেখি। আর সেটাকেই ভিডিও করে নিয়েছি। দারুণ খেতে ছিল, বিশ্বাস করুন, দারুণ।
ওই নারকেল কুড়ি ভাজা পায়েস অসাধারণ। আমি তো প্রথমে ওটা দিয়েই শুরু করেছি, তারপরে অন্য কিছু খাবো ভাবছিলাম, ভাবার আগেই ওটাই দিয়ে আবার পায়েসটা খেতে শুরু করেছি। দেখুন আমার এগুলো খেতে পুরো অমৃত লাগে, বিশ্বাস করুন। এর স্বাদ যত ভালো করেই রান্না করি পাওয়া সম্ভব নয় অন্য কোথাও। তারপরে এখানে খেয়ে টেয়ে নিয়েছিলাম, আর এইদিকে অল্প ভাত নিয়ে বসে গেছিলাম। দেখুন আমাদের যেটা মেনু হয়েছিল সিম্পলের ওপর, সেগুলো নিয়ে আমরা দুজনে খেতে বসে গেছিলাম। তো আজকে আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা পুরোটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।